একটা গুরুত্বপূর্ণ মতামত পিনাকি ভট্টাচার্যের একটা টক শোতে তিনি আলোচনা করেছেন। তার ভিত্তিতে সেই আলোচনার একটি পয়েন্টকে শিরোনাম করেছে মানবজমিন পত্রিকা। সেটা হচ্ছে পিআর পদ্ধতি দেশের জন্য বিপর্যয় হবে, জামাত বিষয়টা ঠিক মতো বোঝেইনি। আসলে কি বোঝেনি, নাকি এটা একটা পয়েন্ট যেটা নিয়ে তারা আসলে কৌশলের অবলম্বন করছে, সেটা একটা প্রশ্ন। যাই হোক, আপাতত দেখি যেটা পিনাকি ভট্টাচার্য বলছেন। তিনি পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের জন্য একটা ডিজাস্টার হবে বলে মনে করেন অনলাইন অ্যাক্টিভিস্ট, ব্লগার এবং লেখক পিনাকি ভট্টাচার্য। এদিকে পিআর পদ্ধতির নির্বাচন দাবি জানায় আসছে জামাত ইসলাম। তারা বলছে যে পিআর না হলে কোনো নির্বাচন হবে না, এই কথা বলছেন। সেই প্রসঙ্গ টেনে পিনাকি ভট্টাচার্য বলছেন যে আমার বিশ্বাস জামাত ইসলামী পিআর জিনিস বোঝেইনি ঠিক মতো। কনক সরোয়ারের হচ্ছে ইউটিউব চ্যানেল, তার টক শোতেই তিনি অংশ নিয়েছেন। তো পিনাকি ভট্টাচার্য বলছেন যে পিআর পদ্ধতিটা বাংলাদেশের জন্য একটা ডিজাস্টার হবে। চিন্তা করেন, ডিজাস্টার সাথে তুলনা করছেন, সিরিয়াস ডিজাস্টার হবে। অলরেডি উচ্চকক্ষে একটা ডিজাস্টার হয়ে গেছে, জানি না উচ্চকক্ষ এখনো সিদ্ধান্ত হয়েছে কিনা। এরপর আবারও এই পিআর, এতে মানুষের হাত থেকে ক্ষমতা চলে যাবে। তিনি বলেন জামাত ইসলামী যদি একগুয়ে একরোখা হয়ে পিআর এর পক্ষে দাঁড়ায়, তাহলে আমাকে আবারও একগুয়ে একরোখা হয়ে পিআর এর বিপক্ষে মানুষকে বোঝাতে হবে। পিআর পদ্ধতি বাংলাদেশের জনগণকে ক্ষমতাহীন করবে বলে মনে করেন পিনাকি ভট্টাচার্য। তিনি আরো বলেন আমার বিশ্বাস জামাত ইসলামী পিআর বোঝেইনি ঠিক মতো। সরি টু সে, এই বিষয়টা তারা বোঝেনি। এই পিআর করার ক্যাপাসিটি বাংলাদেশে কনস্টিটিউশনালি নেই। এটি এক্সট্রিমলি কমপ্লেক্স সিস্টেম, অত্যন্ত জটিল কমপ্লেক্স, এটা বলতেছে জটিল পদ্ধতি। জটিলতার যে ইস্যুটা সেটা বাদ দিলাম, ধরা যাক আমি এই জটিলতা ম্যানেজ করতে পারলাম না কোনোভাবে, কিন্তু এটা বাংলাদেশের ডেমোক্রেসি স্টেট এবং জনগণকে ক্ষমতাহীন করবে, এই বিষয়টা ওনারা বুঝতে পারছেন না। এত বিজ্ঞ রাজনৈতিক দল, ওনারা যে কেন বুঝতে পারছেন না এটা আমি জানি না। দরকার হলে ডিবেটে ডাকতে পারেন আমার সঙ্গে যদি মনে করেন, কিন্তু শীর্ষ নেতাকে ডাকতে হবে একদম, উল্লেখ করেন তিনি। যাই হোক, এটাকে অত্যন্ত বলছেন যে ডিজাস্টার। এটা কিন্তু বিএনপি প্রথম থেকেই বিরোধিতা করছে, আরো কয়েকটা রাজনৈতিক দল। আমিও কিন্তু বারবার বলেছি যে এই পিআর এটা হয় না। বাংলাদেশে যেভাবে অভ্যস্ত, যে বাংলাদেশে আসন ভিত্তিক দল, তার সে জনপ্রতিনিধি চায়, এবং আলটিমেটলি যত যাই বলি না কেন, লোকাল গভর্নমেন্টকে আমরা যত শক্তিশালী করি না কেন, তারা মনে করে যে একটা এমপি হচ্ছে তার লোকালকে রিপ্রেজেন্ট করে। সুতরাং সেখানে জনপ্রতিনিধি থাকবে না, ধানের শীষে ভোট দেবে বা দাঁড়িপাল্লায় ভোট দেবে। পরে দেখা যাবে যে ওই এলাকার মানুষ পাইতেছে ধানের শীষের লোক। তো এই সমস্তগুলি কিন্তু চলে না। যারা যারা পৃথিবীতে কয়েকটা দেশ যারা এগুলি করছে, ইউরোপের কয়েকটা দেশ, নেপালে করছে, সেগুলি ঘন ঘন তাদের হলো সরকার বদল হয়েছে। এটা অত্যন্ত জটিল। অর্থাৎ একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যদি দাঁড়ায় যায়, রাজনৈতিক সাংস্কৃতিক মান যদি খুব উপরের দিকে থাকে, তাহলে এটি টেকসই, নতুবা এটা টেকসই না। এটা অনেকবার বলছি, অনেকবার বলার পর দেখলাম যে জামাত ইসলামের যারা সমর্থক কর্মীরা, তারা মনে করছে আমি জামাত ইসলামের বিপক্ষে বলতেছি। নো, আমার কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। আমি এইটা ভালো মনে করছি বলেই আমি এটার পক্ষে বলতেছি। কারণ ক্ষমতা তো এখন পরিষ্কার, যেহেতু আওয়ামী লীগ নেই এই নির্বাচন, আগামী নির্বাচনে এখানে হয় বিএনপি না হয় জামাত। তো সুতরাং হঠাৎ করে সিস্টেম বদল, এটা সমস্ত কিছু ভাঙচুর করে লাভ নেই। বিদ্যমান সিস্টেমে যে আস্তে 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 এটা পরিবর্তন করতে হয় যদি ভালোর দিকে যেতে হয়। হুট করে একদিনে বিপ্লব হবে না, কারণ ওই বৈপ্লবিক কোনো দল না, ছিল না যে বিপ্লব আনছে বাংলাদেশে। সুতরাং একটা এই হবে, সবাই মিলে বিপ্লব হয় না, একটা দল বিপ্লব করে। তো সেই রকম কোনো দল ছিল না, এটা গণ অভ্যুত্থান হয়েছে। গণ অভ্যুত্থান আর বিপ্লব এক না। সুতরাং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সরকার পরিবর্তন হয়েছে, যেমন নেপালে হয়েছে, শ্রীলঙ্কা হয়েছে। তারা সংবিধান ছুঁড়ে ফেলেনি, সংবিধানের আওতায় থেকে আবার নির্দিষ্ট লাইনে আবার তারা চলতে শুরু করছে। নেপালে হয়তো করবে, আমাদেরকেও করতে হবে। এর বেশি কিছু ভাবাটা এখন আপাতত অবান্তর হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।